লোকসভা নির্বাচনের আগে এখন একদিকে বিজেপির প্রচারে মোদি গ্যারান্টির আধিক্য, আর অন্যদিকে ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দলের গ্যারান্টি। বিজেপি দাবি করছে এবার আসন সংখ্যা 400 পার হবে, আর এই রেকর্ড ভোটে জয়ী হবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য। পাশাপাশি বিজেপি তৃতীয়বার ক্ষমতা এলে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় অর্থনীতি হবে, এই গ্যারান্টি দিচ্ছে মোদি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের গ্যারান্টি এখন বিজেপি কার্যকর্তাদের মুখে মুখে। অন্যদিকে যতটা জানা গেছে, প্রতিশ্রুতির বন্যা আসতে চলেছে কংগ্রেসের ইশতেহারেও। 5টি ন্যায় গ্যারান্টিতে প্রচুর প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। 30 লক্ষ সরকারি পদে স্থায়ী নিয়োগ, প্রতিটি গরিব পরিবারের একজন নারী পাবেন বছরে 1 লক্ষ টাকা করে, রেগা সহ সব ধরনের শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 400 টাকা করা হবে, এমএসপিকে আইনি স্বীকৃতি দেওয়া হবে। দেশের জনগণের জন্য এমন বহু গ্যারান্টি নিয়ে আসছে কংগ্রেস। আর অন্যদিকে দেশের জনগণের জন্যই আম আদমি পার্টি আজ ঘোষণা করেছে 6টি গ্যারান্টি। ইন্ডিয়া মঞ্চ ক্ষমতা এলে সারা দেশে 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে, দেশের দরিদ্ররা বিনামূল্যে বিদ্যুৎ পাবেন, প্রতিটি গ্রাম ও পাড়ায় একটি ভালো সরকারি স্কুল পাবে, প্রতিটি গ্রাম পাড়া একটি করে মহল্লা ক্লিনিক পাবে। স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুযায়ী কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন, দিল্লির জন্য পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া যাবে। এমনই বহু গ্যারান্টি আমাদের কানে আসছে একের পর এক। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মুখে এই ধরনের গ্যারান্টি বা ঢালাও প্রতিশ্রুতি গণদেবতাদের কতটা প্রভাবিত করতে পারে? শাসক না বিরোধী, কার গ্যারান্টিকে বেশি বিশ্বাস করবে মানুষ? ক্ষমতায় আসার পর নিজেদের গ্যারান্টিগুলোকে কতটা প্রাধান্য দেবে বিভিন্ন দল? এমন বহু প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। তাই 2024 লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের গ্যারান্টি নিয়ে সংলাপ প্রয়োজন, কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায়। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সংলাপে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। দুজনকেই স্বাগত। অরিন্দমবাবু, আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন দল অনেক ধরনের গ্যারান্টি দিচ্ছে। এখন কথা হচ্ছে, সেই সব গ্যারান্টি ভোটারদের কতটা প্রভাবিত করে বা এবারও করবে বলে মনে করছেন? গ্যারান্টি বেসিক্যালি কথাটা প্রথম প্রয়োগ করেছিল বা ব্যবহার করেছে রাহুল গান্ধী কর্ণাটক নির্বাচনের সময়। পরবর্তী সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মোদির গ্যারান্টি বলে 2024-এর নির্বাচনের মানে যাচ্ছি আমরা কিছুদিন আগ থেকে ব্যবহার শুরু করেছে যে মোদি কা গ্যারান্টি। এখন এই গ্যারান্টি বেসিক্যালি প্রতিশ্রুতির স্বামী, অর্থাৎ যেটা ম্যানিফেস্টোতে আমরা কিছুদিন আগে অবধি পেতাম, সেটাই এখন ম্যানিফেস্টোটা আরো গুরুত্বটাকে লঘু করে দেওয়ার জন্য এই গ্যারান্টি কথাগুলো এসছে। আচ্ছা, এবং মোদি কি গ্যারান্টি অ্যাকর্ডিং টু বিজেপি যে এটা একটা ওয়াইড রেঞ্জ কভার করে, অ্যাক্রস সেক্টর, সিটিজেন্স এবং স্কিমস। আচ্ছা, মোদির গ্যারান্টি মিন্স একটা স্টেডি ফ্যাক্ট কমিটমেন্ট টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। মোদির গ্যারান্টি বিকশিত ভারত এবং এক শ্রেষ্ঠ ভারত। এখন এই গ্যারান্টিগুলো যা ইনিশিয়ালি এসছিল, যে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, পিএম আবাস যোজনা বা পিএম আরোগ্য যোজনা, এরকম বেশ কিছু গ্যারান্টি এসছিল বা মানে প্রস্তাব বা প্রপোজাল ছিল 2014-2019-এ। কিন্তু সর্বশেষ 2024-এর নির্বাচনে যখন আমরা যাচ্ছি, দেশ যাচ্ছে, তখন বিজেপি কিন্তু মূলত গ্যারান্টি যেটা বলছে সেটা হচ্ছে আমরা
কাশ্মীরে 370 ধারা বাতিল করে দিয়েছি, আমরা 3 তালাক ব্যবস্থা বাতিল করে দিয়েছি, এবং দীর্ঘ প্রত্যাশিত বা প্রতীক্ষিত রাম মন্দির আমরা নির্মাণ করে দিয়েছি, কাশী বিশ্বনাথের করিডোর আমরা তৈরি করতে পেরেছি, উজ্জয়ন মহাকাল করিডোর আমরা করেছি, আমরা চারধাম প্রজেক্ট হাতে নিয়েছি, ইত্যাদি ইত্যাদিগুলো। অর্থাৎ বিরোধীরা যে জায়গাটা বলার চেষ্টা করছে যে এগুলোর একটাও কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনকার রুজি রোজগার বা কর্মসংস্থান এবং অন্যের যোগানকে স্পর্শ করে না। আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে এই গ্যারান্টির পাল্টা, তুমি এক্ষুনি যেটা বললে যে আম আদমি দিয়েছে, সেটা আমার জানা ছিল না, আজকে হয়েছে গত ঘটনাটা। পাল্টা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে কংগ্রেসও এখন 5টা ন্যায় এর অন্তর্গত 25টা গ্যারান্টি ঘোষণা করছে, এবং 5টা ন্যায় মূলত হচ্ছে নাগরিকদের জন্য, নারী শক্তির জন্য, যুবদের জন্য, শ্রমিকদের জন্য, এবং এই প্রতিটা ন্যায়ের ভেতরে থাকছে আরো 5টা মানে 25টা টোটাল গ্যারান্টি। এই গ্যারান্টিগুলোর মধ্যে তোমার এটা আসছে যে কয়েকটা উল্লেখযোগ্য সেগুলো ছিল যেটা আমরা শুরুতেই বললাম। মহাত্মা গান্ধী রেগার 400 টাকার ন্যূনতম মজুরি, বা লক্ষ্মীর ভান্ডার বা এরকম একটা নাম দিয়েছে ওরা, ওটাতে 1 লক্ষ টাকা করে 2000 টাকা বা 3000 টাকা করে প্রতি মাসে মহিলা যে প্রধান পরিবারের দেওয়া হবে, এবং যুবদের মধ্যে যারা রয়েছে গ্রাজুয়েট তাদেরকে মাসে 2000 টাকা, আর ডিপ্লোমা গ্রাজুয়েটদের ক্ষেত্রে 1500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্যারান্টিগুলো সত্যিকার অর্থে মানে নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করতে পারে। বা আম আদমি পার্টি যেটা বলেছে যে আমরা ক্ষমতায় যদি আসে, ইন্ডিয়া ব্লক যদি ক্ষমতায় আসতে পারে, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেব, বিদ্যুতের মাসুল কমিয়ে দেব, ফ্রি বিদ্যুৎ দেব। এই সবগুলি বিষয় অবশ্যই এগুলো কি বলবো আমি, মনোগ্রাহী বা চিত্তাকর্ষক, কিন্তু সবসময় যে এই গ্যারান্টিগুলো মানুষের মনকে মানে প্রভাবিত করবে এবং ভোটের বাক্সেও তার প্রভাব পড়বে, তার কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। বিগত দিনের নির্বাচনগুলো আমরা যদি দেখি, সেখানে কিন্তু দেখা যায় যে এটার একটা ভাইস ভার্সা রয়েছে। কারণ 2014 সালের নির্বাচন, 2004 সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় ছিল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীত্বে। সেখানে বিজেপি যেটা প্রচার করার চেষ্টা করেছিল যে শাইনিং ইন্ডিয়া, পাল্টা কংগ্রেস তখন ওই শাইনিং ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে শুরু করেছিল, এবং সেখানে যে বিষয়গুলো এসছিল যে শাইনিং ইন্ডিয়া মূলত মানে ফেল করে গেছিল, কারণ ওখানে স্লোগান তুলেছে যে আলটিমেটলি আম আদমি কো মিলা কিয়া বলে শাইনিং ইন্ডিয়ার যে প্রপোজালগুলো ছিল বা প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলো সত্যিকার অর্থে কতটা বাস্তবায়িত হয়েছে আর কতটা অবাস্তবিত রয়ে গেছে, এই জায়গাটা স্ট্রাইক করার পরে কিন্তু কংগ্রেস একটা বড় সাফল্য পেয়েছিল, ইউপিএ গভর্নমেন্ট তৈরি করতে পেরেছিল, বাউন্স ব্যাক করে এসেছিল। ঠিক তার উল্টো দিকে গিয়ে মোদি 2014 সালের আগে মানে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ভারতীয় রুপি বা কারেন্সির মূল্য ডলারের মূল্য থেকে বাড়িয়ে দেব, এবং মনমোহন সিংকে কটাক্ষ করেছিল যে মানে যে মুহূর্তে কারেন্সির প্রাইস পড়ে যাচ্ছে তার মানে প্রাইম মিনিস্টারের প্রেস্টিজটাও ফল ডাউন হচ্ছে, মানে পড়ছে। এটা ছিল চ্যালেঞ্জ। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আজকে 2024-এ 10 বছর রাজত্বের পরে আমরা কিন্তু পেলাম না যে ডলারের মূল্য বেড়েছে। এখন যেটা বলার চেষ্টা, ডলারের মূল্য কমেছে, মানে রুপির মূল্য বেড়েছে বা টাকার মূল্য বেড়েছে ডলারের তুলনায়। আমরা যেটা এখন পাচ্ছি সেটা হচ্ছে বিশ্বসভায় ভারতের গুরুত্ব বেড়েছে। কিভাবে? এটা ভেরি গুড ওয়েতে মার্কেটিং করা হয়েছে, যে G20 সম্মেলনের যে বিষয়টা বা সভাপতিত্ব করার যে একটা 1 বছর কাল ছিল, সেটাকে কিভাবে মার্কেট করা হয়েছে সেটা আমরা সবাই দেখেছি, এবং সেটা দিয়ে আমরা একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করছি যে মানে বিশ্বসভায় আমরা একটা মর্যাদার আসন লাভ করেছি। অ্যাট দ্য সেম টাইম
এখন যেটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারির পরে বিষয়টা কিন্তু আবার অন্যদিকে ঘুরতে শুরু করেছে। প্রথম জার্মানি কিছুটা সমালোচনার সুর তুলেছে একটা, সেটাকে চেপে দেওয়া গেছে ভারতের তরফ থেকে, পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে। কিন্তু তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র সেই একই লাইনে যে এইখানে এই বিচার বা গণতন্ত্রের, অবাধ গণতন্ত্রের জায়গাটা হয়তো কোথাও একটা আঘাতপ্রাপ্ত হচ্ছে বা এটাকে গ্যারান্টি করা দরকার ভারতবর্ষের। আবার ভারত সরকার এটাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে বা ডেকে এনেছে, কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার রিপিট করেছে বিষয়টা। সেক্রেটারি অফ স্টেটস কিন্তু এই বিষয়টাকে আবার উল্লেখ করেছে, এবং সর্বোপরি যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রসংঘ এই বিষয়টাতে মত ব্যক্ত করেছে। তাহলে এই যে বিশ্বে আমাদের মানে সম্মান বা প্রেস্টিজ একটা বৃদ্ধি করার যে দাবিটা, সেই দাবিটাও কিন্তু কিছুটা হলেও আবার নিউট্রালাইজ হচ্ছে ওয়াকিবহাল মহলে। এইটাও আবার কিন্তু সাধারণ মানুষকে কতটা মানে প্রভাবিত করবে না। তো এই বিষয়গুলো আমি ডিটেইলে পড়ে যাচ্ছি। এই বিষয়গুলো দেখলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে প্রভাব মানে গ্যারান্টি নির্বাচনের ক্ষেত্রে মানে খুব একটা বেশি প্রভাব বিস্তার করে সব সময় এমনটাও নয়, কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গেছে যে এটা সত্যিকার অর্থে সফল হয়নি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা গেছে, যেমন কর্ণাটক এবং তেলেঙ্গানার নির্বাচনে আমরা যেটা পেয়েছি যে কংগ্রেস ওখানে কিছু গ্যারান্টি দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, এবং তার ভিত্তিতে কিন্তু তারা সরকারে এসছে এবং সেগুলো প্রতিপালন করার চেষ্টা করেছে। কিন্তু উল্টো দিকেই আবার 2023-এর শেষ দিকে যে 3টে রাজ্যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে কিন্তু আবার কংগ্রেসের ওখানে স্ট্রং হোল্ড ছিল, এবং 2000 এর আগের যে বিধানসভা নির্বাচনটা হয়েছে সেখানে ওরা প্রথম অবস্থায় জিতে এসেছিল, সরকার গড়েছিল, পরবর্তী সময় ডিফেকশনের কারণে সরকার পড়ে গেছিল। তো সবার এটা ধারণা ছিল রাজস্থান বা মধ্যপ্রদেশে হয়তো আবার ফিরে আসবে, বাউন্স ব্যাক করবে কংগ্রেস, কিন্তু এই প্রতিশ্রুতিগুলি দিয়েও কিন্তু বাউন্স ব্যাক করতে পারলে। কাজে দেখা যাচ্ছে যে এটা একটা ব্যালেন্স চলছে, যে সবসময় এই গ্যারান্টিগুলো সাংঘাতিকভাবে নির্বাচনের প্রভাব ফেলতে পারে বা পারছে, এটা আমরা সেভাবে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। সবসময় গ্যারান্টি দেওয়া যায় না, গ্যারান্টির গ্যারান্টি হবে এবং ভোটে জেতার জন্য এগুলোই গ্যারান্টি হবে যে এই ধরনের প্রতিশ্রুতিগুলোকে মানুষ বিশ্বাস করবে এবং সেটাকে হাতিয়ার করেই মানুষ ভোট দেবে। এখন স্যার আপনার এই ব্যাপারে মতামত অবশ্যই চাইবো যে কতটা প্রভাবিত করেছে বা করবে, এবারও করতে পারে। কারণ যখন একটা নির্বাচন আসে শুধু এই ধরনের প্রতিশ্রুতি নয়, তার পাশে আরো অনেকগুলো ইস্যু কাজ করে, একে অপরকে বিভিন্ন শিবির একে অপরকে বিভিন্ন ভাবে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায়। পাশাপাশি এই ধরনের গ্যারান্টিগুলো কতটা প্রভাবিত করে? নমস্কার। নির্বাচন তো আমাদের 19 তারিখ থেকে শুরু হচ্ছে। একদম প্রথম দফা 19 তারিখ। প্রথম দফা 19 তারিখ, এবং এটা আমাদের রাজ্যে 19 তারিখে হচ্ছে। এবং ইন দ্য মিন টাইম ভারতবর্ষের রাজনীতি একটু গরমই হচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো উনি অরিন্দমবাবু সুন্দরভাবেই অনেক কিছু বলেছেন। তো এখন এই গ্যারান্টি যে কথাগুলো, এগুলো অনেকটা আমার কাছে মনে হয়, আমরা ইংরেজিতে একটা কথা বলি, ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বোতল টাইপ। হ্যাঁ, তো মানে আগে এটাকে প্রতিশ্রুতি বলতো, এখন এটাকে ন্যায় বলছে, বা এটাকে কি জানি বলছে, গ্যারান্টি বলছে। এবং উনি তো বললেন যে কর্ণাটকের ইলেকশনের সময় কংগ্রেস কয়েকটা গ্যারান্টির কথা বলেছিল, এবং এই গ্যারান্টিগুলো কর্ণাটকে এবং কিছুটা হিমাচল এবং হিমাচল প্রদেশে নির্বাচনে এগুলোকে কিছুটা প্রতিফলন দেখা গিয়েছিল, ঠিক আছে, এবং কংগ্রেস ক্ষমতায় এসেছে। কিন্তু শুধুমাত্র গ্যারান্টির জন্যই এসেছিল এই কথাটা কিন্তু বললে আমি পার্সিয়ালি একমত না। কারণ কি, এই দুটো রাজ্যে যদি আমরা নির্বাচনের সময় যদি ইতিহাসটা দেখি কারা কারা দাঁড়িয়েছিল, দেখা যায় ওইখানে কিন্তু বেশ মানে তখনকার যে রুলিং গভর্নমেন্ট ছিল তাদের কিছু গোস্ট প্রার্থীও ছিল, ঠিক আছে। এবং সিমলায় তো বা হিমাচল প্রদেশে তো সেটা লক্ষ্য করাই গিয়েছে। এবং এটা কর্ণাটক নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছিলাম, আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ইয়েদিরুপ্পা, তো এখানে কি লিঙ্গায়েত গ্রুপ যেটা ছিল তাদের বোধহয় কিছুটা একটা অমিল ছিল বোধহয়, দ্যাট ওয়াজ অলসো এ ফ্যাক্টর, ঠিক আছে। এখন আবার তারপর ঠিক সেই মডেলটা দেখে উনি যেরকম বলছিলেন, ঠিক সেই মডেলে কিন্তু এর থেকে বেশি কিন্তু রাজস্থানে গেহলট সরকার কিন্তু অলরেডি এই গ্যারান্টি দিচ্ছিল এবং অনেক কিছু বলেছিল, কিন্তু দেখা গেল এগুলো কিন্তু হয়নি।
এমনকি যে মধ্যপ্রদেশে যে কাস্ট সেন্সাসের কথা বলা হচ্ছে, এটার একটা নিয়ে রাহুল গান্ধী বলছিল এবং ওদের ম্যানিফেস্টোতে বারে বারে কথা হচ্ছিল, কিন্তু দিস ডাজন্ট ওয়ার্ক। ঠিক আছে, এখন মূলত পলিটিক্যাল পার্টিগুলো তো আসলে নির্বাচনটাতে যায় না, ইট ইজ বেসিক্যালি স্ট্র্যাটেজি, ইলেকশন ইজ ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে আপনাকে গ্যারান্টি তো কিছু দিতেই হবে। প্রতিশ্রুতি বেসিক্যালি দিস আর এলিউরমেন্ট, জনগণকে কিছু দেওয়া, যতটুকু লোককে প্রলুব্ধ করা, হ্যাঁ, মোটিভেট করা তাকে ভোট করবার জন্য। সেকেন্ডলি, আপনি ভোটটা করবার জন্য ভোটটা করিয়ে আনতে হবে। তার জন্য আপনাকে ম্যান লাগবে, মানুষ লাগবে, আপনাকে কি জানি কয় কিছু টাকা পয়সাও লাগবে, আপনাকে টেকনোলজি লাগবে, আপনাকে স্ট্র্যাটেজি লাগবে। ঠিক আছে, তো এখন এই সবগুলোকে একসঙ্গে ম্যানেজ না করতে পারলে কিন্তু আপনি কিন্তু নির্বাচনে জয়লাভ করে আসাটা একটু, ভারতবর্ষে এখন যে সিস্টেম হয়েছে এখন কিন্তু টোটালি এটা, আমি এটাকে বলি এটা কর্পোরেট টাইপ। এটা ম্যানেজমেন্টটা মানে কি বলবো, এটা মানে আপনি হঠাৎ করে ইলেকশনের সময় এলাম, আমি সামওয়ান স্টার্টেড ওয়ার্কিং, ঠিক আছে, ইলেকশনে এরকম হবে না। কারণ কি, এভরি পার্টি কনস্ট্যান্টলি, ঠিক আছে, তাকে কাজ করে যেতে হবে। ঠিক আছে, এবং জনগণের সঙ্গে থাকতে হবে, বুঝতে হবে, ফিডব্যাক নিতে হবে, সেটা নিয়েই কিন্তু করতে হবে। তার মানে মাঝখান থেকে হঠাৎ করে এসে যদি আমি বলি এই গ্যারান্টিগুলো দেবে, কারণ ভারতবর্ষের জনগণ এটা খুব ভালো করে বুঝে গিয়েছে যে যতগুলো গ্যারান্টির কথাই বলা হোক না কেন, আলটিমেটলি কিন্তু আমাদের দেশের অর্থনীতি কি সেটাকে সাপোর্ট করছে কিনা। আচ্ছা, ঠিক আছে, এবং এই যে আপনি একটা দেখবেন যে স্বামীনাথন কমিটির রিপোর্ট যেটা নিয়ে বলছে, ওয়াই স্বামীনাথন কমিটির রিপোর্ট নিয়ে, কারণ কি যে 22টা ক্রপের যে মিনিমাম যে এমএসপি যদি দিতে চায় বা ক্রয় করতে চায়, তাহলে যে পরিমাণ টাকা লাগবে, যে পরিমাণ, ইট ইজ ডাউটেড ওয়েদার আওয়ার ইকোনমি ক্যান বিয়ার ইট, আমাদের অর্থনীতি সেটা মানে পারমিট করে কিনা। ঠিক আছে, এবং এই যে ডেফিনেটলি যে স্কিমগুলো আছে, স্কিমগুলো মানে আকর্ষণীয়। আপনি যদি এগুলোকে লক্ষ্য করে দেখুন, এবং দুজনেরই যদি, দুই পার্টিরই যদি গ্যারান্টিগুলি লক্ষ্য করে দেখুন, কংগ্রেস পার্টির যে 5টা গ্যারান্টির কথা বলেছে, ভাগিদারি নায়ক, তারপরে কি জানি কয় যুব, মহিলা, ওয়ার্কার্স, শ্রমিক, কৃষক, ফার্মার্স। ঠিক আছে, তো আপনি যদি কাস্ট সেন্সাসকে যখন নাকি আপনি নিউট্রালাইজ করতে গেলে দেখবেন মোদী সাহেব কিন্তু কি কথা বলেছে, উনি 4টার কথা বলেছেন, উইমেন, যুবা, ফার্মার, ওয়ার্কার্স, এবং না গরিব কল্যাণ, গরিবদের কথা বলেছেন, যেটা মানে অন্তর্বর্তীকালীন বাজেটে যে বলা হয়েছে। সুতরাং বেসিক্যালি আপনি যদি লক্ষ্য করে দেখেন, অল আর ইন বেসিক্যালি ইন দ্য সেম ডিরেকশন। আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে কেজরিওয়াল বলছে যে সব জায়গায় হেলথ মহল্লা দেবে, এই যে পিএম যোজনা, যে আয়ুষ্মান যোজনা যেটা আছে বিভিন্ন রাজ্যগুলিতে গেলে, ত্রিপুরা রাজ্য যেমন মুখ্যমন্ত্রী যেরকম আমাদের আয়ুষ্মান যোজনাটা এক্সটেন্ড করেছে, তো এভরি রাজ্যে বা পশ্চিমবঙ্গে যদি আপনি লক্ষ্য করে দেন স্বাস্থ্য সাথী, তো এভরিওয়ার বেসিক্যালি এগুলো দিজ আর রানিং, দিজ আর আছে সেখানে। ঠিক আছে, এবং এই যে এমএসপির কথাটা বললো, যে কি জানি বলছিলাম, এই আম আদমি পার্টি, তো বেসিক্যালি তো এটা তো মোদী সরকারও বলেছিল। ঠিক আছে, এবং তারা স্টিল দে আর ট্রাইং, দে আর টেলিং। ঠিক আছে, কিন্তু যে টাইপে কৃষকদের জন্য যেভাবে মানে এটাকে মানে ইমপ্লিমেন্ট করতে গেলে যে পরিমাণ টাকার দরকার, যোগান দরকার, সেটা কতখানি দিতে পারবে সেটা কিন্তু সন্দেহজনক ব্যাপার। আর সেকেন্ডলি আপনি লক্ষ্য করুন, কর্ণাটকে যে নির্বাচন হলো, কর্ণাটক নির্বাচনের সময় কিন্তু বলেছিল যে ফ্রি বিদ্যুৎ দেবে একটা লেভেল অব্দি, কিন্তু সবাই তো সেটা পাচ্ছে না। তো বলেছিল চাল দেবে 10 কেজি করে মাথা পিছে। ঠিক আছে, কিন্তু চালের পরিবর্তে এখন শুনছি আমরা টাকা দিচ্ছে নগদ। সুতরাং তো জনগণ কোনটা নেবে আসলে, পিপুল, এই জনগণ কোনটা নেবে বা সেটা জনগণকে ডেলিভারি দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের তার একটা মেসিভ নেটওয়ার্ক প্লাস অর্গানাইজেশনাল স্ট্রেংথ লাগে। এখন এই স্ট্রেংথটা কার বেশি, এবং সেটা ভোটটা কুড়িয়ে আনবার মতো জনগণ তা, এবং জনবল এবং শক্তি এবং অর্থ এবং মানসিকতা এবং স্ট্র্যাটেজি আছে কিনা সেটাকে ট্যাকেল করবার আলটিমেটলি গ্যারান্টির প্রভাব নির্ভর করবে ওই সমস্ত ফ্যাক্টরগুলির উপর অনেকাংশে বলে আমি মনে করি। কারণ কি,
তো এখানে যদি গ্যারান্টি লক্ষ্য করে দেখুন, কংগ্রেস পার্টি বলুন বা আপনি তৃণমূল সরকার বা টিএমসি বলুন বা আপি বলুন বা ইন্ডিয়া ব্লকই বলুন বা এনডিএ বলুন, সবারই কিন্তু গ্যারান্টি আছে এবং সবারই কাছে কিন্তু আছে কিছু, ঠিক আছে, মানে যেটা সবটাই কংগ্রেস যেটা দিয়েছে সবটাই চিত্তাকর্ষক আকর্ষণীয়, এটাকে জনগণ নিশ্চয়ই চিন্তা করবে। আবার বিজেপি যেটা বলছে সেটাও কিন্তু মানে জনগণ, পিপল উইল বি কনফিউজড, আমরা কোনটা নেব, কোন দিকে যাব। কিন্তু পিপুল কোনটা নেবে বা কোনটা নেবে সেটা কিন্তু তার অধিকাংশটাই কিন্তু নির্ভর করে অর্গানাইজেশনাল এবিলিটিস অফ দি পার্টি। এবং ভারতবর্ষে এখন যেটা যে এনডিএ বা বিজেপির যেটা ব্যাপার, সেটা হলো আপনি যদি লক্ষ্য করে দেখুন, উনি বলছিলেন 2004 সালে যেটা অটল বিহারী শাইনিং ইন্ডিয়া বা ফিল গুড ফ্যাক্টর, সেটা তখন উনি বলতেন ফিল গুড ফ্যাক্টর বিজেপির নেতারা খুব, কিন্তু ওইখানকার ওই সময়ের সঙ্গে 2004-এর সঙ্গে 2024-এর কিন্তু অনেকটা মূলগত পরিকাঠামোগত এবং মূলগত অনেকটা পার্থক্য আছে। তখন বিজেপির কত পার্সেন্ট ভোট ছিল ভারতবর্ষে? বিজেপি ওয়াজ নট দ্যাট মাচ পপুলার। নাও যে লাস্ট ইলেকশন হয়ে গিয়েছে সেখানে প্রায় বিজেপি একাই প্রায় 38% ভোট পেয়েছে এবং তার যে এনডিএ এলাইরা মিলে তার 45% ভোট। তো বিজেপি ইজ নাও টার্গেটিং, যদি ইফ উই ক্যান গেট 50% ভোটস, ঠিক আছে, দেন উই ক্যান গো টু 400 seats. This is their calculation. If they can go up to reach up to 400, on the other end আপনি লক্ষ্য করুন কংগ্রেসের ভোট শেয়ার ইজ ডিক্লাইনিং। তো কংগ্রেস যদি এত গ্যারান্টি যদি দেয়ও, তো কংগ্রেস ইজ বেসিক্যালি ইজ এ ডিপ্লিটেড ফোর্স ইন ইন্ডিয়া নাও। আপনি মধ্যপ্রদেশ নেই, হাতছাড়া হয়ে গেছে, রাজস্থানের হাতছাড়া হয়ে গেছে, আপনার ছত্তিশগড় হাতছাড়া হয়ে গেছে, তো ওইদিকে আছে কর্ণাটকা, এদিকে তেলেঙ্গানা আর হিমাচল প্রদেশ, ঠিক আছে, এই তিনটা, এবং দিল্লিতে একটু আছে, আপের সঙ্গে আতাত করেছে, বিহারের সঙ্গে লালু প্রসাদ যাদবের সঙ্গে ওদের আছে। কিন্তু এছাড়া হোয়ার ইজ দ্য কংগ্রেসের যে এই যে ফোর্সটা, এবং ইন্ডিয়া জোটকে যদি লিড করতে হয় দেন কংগ্রেস হ্যাজ টু টেক এ বেসিক্যালি পিভটাল রোল, ঠিক আছে। কংগ্রেস যদি ইফ কংগ্রেস ক্যানট ফিনিশ মোর দ্য অ্যাবাভ 100, তাই ইন্ডিয়া জোটে তো কার কাছে থাকবে? ইন্ডিয়া জোটের অন্যান্য যারা আছে, যদি আমরা যদি লক্ষ্য করি যে সমস্ত গ্যারান্টিগুলো আছে অপোজিশন পার্টিতে যারা আছে বা অন্য দলের যেগুলো আছে ইন্ডিয়া জোটে, আপনি টিএমসি বলুন বা ডিএমকে বলুন বা লেফটি বলুন, ঠিক আছে, বা আপি বলুন, ঠিক আছে, ওদের ওইখানে কিন্তু বেসিক্যালি মানে ওদের পজিশন কিন্তু মোটামুটি ভাবে একই রকম। এখন ব্যাপারটা হলো এনডিএ ইজ নাও লুকিং ফর বেসিক্যালি স্ট্রাইকিং দেয়ার, ঠিক আছে। 400 সিট যদি আনতে হয় তাহলে ওই জায়গাতে কিন্তু ওদেরকে কিন্তু আঘাত করতে হবে, না হলে ওদের যে টার্গেট দিয়েছে 400 সিট, সেখানে কিন্তু ওই যে মোদিকে গ্যারান্টি কতটুকু কাজ করবে। মোদিকে গ্যারান্টি মানে কি? মোদিকে গ্যারান্টি মানে মানুষকে একটা বেসিক্যালি এটা মানে এটা ইট ওয়াজ বেসিক্যালি মোদিকে গ্যারান্টি টু কাউন্টার যে রাজীব গান্ধী বা রাহুল গান্ধী যে কথাটা বললো যে ওই যে গ্যারান্টির কথা, এটা কাউন্টার করবার জন্য, ঠিক আছে। দিস ইজ এ স্ট্র্যাটেজিক মুভ, ঠিক আছে। এটা কথা হচ্ছে যে এই যে ধাপে ধাপে গ্যারান্টি গুলো দেওয়া, অনেকটা যে অরিন্দমবাবু যেটা বলছিলেন যে আগের যে নির্বাচনগুলোতে 14 এবং 19-এ বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, এবার যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে একটু ধরনটা আলাদা, একটু টাইপটা আলাদা। এবং বিকশিত ভারত 2047-এ দেশ বিকশিত ভারত হবে, 100 বছর যখন স্বাধীনতার পূর্ণ হবে, তো সেটাকে লক্ষ্য রেখে বিজেপির এখন যে কাজগুলো করেছে সেগুলোর খতিয়ান দেওয়া হচ্ছে। আর কংগ্রেস বলুন বা আম আদমি পার্টি বলুন বা অন্যান্য যে ইন্ডিয়া মঞ্চের যে অন্যান্য দলগুলো যারা রয়েছে বিরোধী দলরা, তারা ক্ষমতা এলে কি করবে তারা খতিয়ান দিচ্ছে। দুটোর মধ্যে সেটা পার্থক্য, ভোটাররা কি সেটাতে প্রভাবিত হবে কি, এই পার্থক্যে প্রভাবিত হবে কি? না না, দেখুন আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতে পাচ্ছি যে মোদির যে বিভিন্ন রকমের প্রজেক্ট আছে, পিপুলস আর ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি ওতে ইমপ্লিমেন্টেশন লেভেলে হয়তো কিছুটা ভেরিয়েশন হতে পারে, বা হয়তো অপোজিশন স্টেটগুলোতে সে ট্রুলি রিফ্লেক্টেড হয় না বা কাজ হয় না। অনেক সময় ওনারা ইমপ্লিমেন্ট করেনি, যেমন আয়ুষ্মান যোজনা বা পিএম কিষাণ নিধি যোজনা পশ্চিমবঙ্গে যেরকম আমরা লক্ষ্য করেছি। তো আলটিমেটলি ওইখানকার লোকাল যারা ছিল, লোকালরা ডিফাইড হচ্ছে। কিন্তু ডাউন দ্য লাইন আপনি তো এটা ভাববেন যে ফার্মার্সরা যারা আছে, ফার্মার্সের জন্য যে কিষাণ নিধি যোজনায় বা যে আপনার এই ফসল বীমা যোজনায় বা ওই উজালা যোজনায় বলুন বা এই প্রাইম মিনিস্টার যে কি জানি কয় যে অন্য লাভার্থীরা যে লাভটা পাচ্ছে, এটা একটা বিশাল একটা ফ্যাক্টর, এবং সেটা পেয়েই তারপর সেই গ্যারান্টিটা মাথায় রাখবে, আপনি মাথায় রাখবে, এবং সেটা একটা বাল্ক ফিগার, ঠিক আছে।
এবং এটা দেখুন এই টোটাল, এবং কেউ কিন্তু একটা পায়নি লাভার্থী, মানে লাভার্থী যদি আপনি লক্ষ্য করে দেখেন একটা বেনিফিট পায়নি, সে একাধিক বেনিফিট পেয়েছে। সুতরাং ইন্ডিয়ান পিপুল, আমি পার্সোনালি মনে করি মানুষ কিন্তু নিজেরটা আগে ভালো করে বুঝেই সে চিন্তা করবে আমি ওইদিকে যাবো কিনা, গেলে কতখানি ফিজিবল হবে, ঠিক আছে। এবং অর্গানাইজেশনাল পাওয়ারটা হলো ওই জায়গায় বুঝানো লোককে যে দিজ আর বেসিক্যালি, মোদী সাহেব হয়তো 2014-তে যে কথাগুলো বলেছিল তার কয়েকটা কিন্তু পূরণ হয়নি, ঠিক আছে, বাট দে কুড ম্যানেজ ইট। আচ্ছা, দে কুড ম্যানেজ ইট, ম্যানেজ হয়ে গেছে, ঠিক আছে, সেটা ম্যানেজ করতে পেরেছে ওরা, ঠিক আছে। সুতরাং দিস টাইম দে আর ভেরি কশাস, ঠিক আছে। সুতরাং কোনটা দিতে পারবে, এবং টোটাল, এবং একটা জিনিস হলো শাইনিং ইন্ডিয়া বা ইন্ডিয়া ডেভেলপ করছে, আমরা যদি বাইরে যাই কিছু কিছু জায়গা তো দেখাই যায় কাজ যে হচ্ছে, যেমন কি জানি কয় যে আরবানাইজেশন যদি আমরা লক্ষ্য করি, বা রোড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার যদি লক্ষ্য করি, কাজ হয়নি সেটা তো বলাটা। এবং ইন্ডিয়ার পজিশন বিদেশের লক্ষ্য যদি তাকাই, বেসিক্যালি উই আর ইন্ডিয়ানস ফিল বেসিক্যালি প্রাউড নাওয়াডেজ। এখন দিজ আর ফ্যাক্টরস পিপুল উইল থিঙ্ক, আমার মনে হয় জনগণ, ইন্ডিয়ান পপুলেশন, ইন্ডিয়ান ভোটার্স আর ভেরি ইন্টেলিজেন্ট। যখনই সময় হয়েছে, if the democracy remains in crisis, actually they feel in crisis, তাহলে ইন্ডিয়ান ভোটাররা কখনোই কিন্তু পিছপা হয় না, ঠিক আছে। দিস ইজ আমার মনে হয়, দিস গ্যারান্টিজ আর বেসিক্যালি ইন্ডিয়ান ভোটারসরা তখন স্টেপ আপ করে। সো হিস্ট্রি স্পিকস ইট। এই যে অরিন্দমবাবু, এই যে বিষয়গুলো, আর দ্বিতীয় কথা, এই যে আমরা গ্যারান্টি নিয়ে আজ আমাদের আলোচনা হচ্ছিল, এখন গ্রোয়িং ইন্ডিয়া, শাইনিং ইন্ডিয়া বা ডেভেলপিং ইন্ডিয়া, এখন সবকিছুর মধ্যে এই ফ্রিবিজের এই গ্যারান্টিগুলো লোকসভার মতো নির্বাচনে, মানে ফ্রিবিজ দিয়ে যেটা কতটা সহজ হয়, আর আপনার কি মতামত? দেখো, ফ্রিবিজের বিষয়টা তো মোদিজি নিজেই ডিসকার্ড করে দিয়েছিলেন যে এইভাবে দান খয়রাতি করে নির্বাচন জেতা বা দান খয়রাতি করে দেশ উন্নতি করতে পারে না। কাজে উই হ্যাভ টু টেক সাম হার্ড স্টেপস, উই হ্যাভ টু ফেস সাম হার্ডশিপস। কিন্তু আলটিমেটলি মোদিজি কিন্তু ওদের জায়গা থেকে ব্যাক আউট করে এসেছেন। উনি কিন্তু অপোজিশনের চাপে কর্ণাটকে যখন রাহুল গান্ধী একটার পর একটা প্রতিশ্রুতি দিতে শুরু করলেন, হি কুড নট স্ট্যান্ড বাই হিজ পজিশন, হি হ্যাড টু ব্যাক আউট। এবং রেজাল্ট কর্ণাটকে বা তেলেঙ্গানায় কিন্তু মোদিজির বিরুদ্ধে গেছে। এখন প্রশ্নটা, এই ফ্রিবিজ দিয়ে কতটা ভারতবর্ষের আমজনতাকে প্রভাবিত করা যায় বা নিজেদের পক্ষে আনা যায়, লোকসভার মতো ভোটে, দিস ইজ এ কোশ্চেন, ডিবেটেবল কোশ্চেন। আমি আবারও বলছি, তোমার আজকের যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা ইজ ভেরি, মানে কি বলবো, ইটস নট সামথিং কংক্রিট। এদের থেকে কোনো কংক্রিট কিছু বার করা যাবে না, এবং আরো যাবে না কেন, এই শুধুমাত্র ফ্রিবিজের ওপর সবকিছু ডিপেন্ড করে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। স্যার বলার চেষ্টা করছিলেন যে 2019-এর লোকসভা নির্বাচন, 2014 লোকসভা নির্বাচনে আমরা কি পেয়েছিলাম, যে এরা বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল, টোটাল অ্যালায়েন্স পেয়েছিল 45%, 2019-এর। তার মানে মেজরিটি অফ ভোটার্স ডিড নট ভোট ইন ফেভার অফ বিজেপি। কিন্তু বিজেপি বেরিয়ে এসেছে, সিট বেশি পেয়েছে। কেন পেয়ে গেছে সিট বেশি? কারণ তখন বিজেপিকে কিন্তু কোনো একটা কম্বাইন্ড ফোর্সের এগেইনস্টে লড়তে হয়নি। আচ্ছা, ফ্র্যাগমেন্টেড, দ্য অপোজিশন ওয়াজ ফ্র্যাগমেন্টেড। অপোজিশন ফ্র্যাগমেন্টেড হওয়ার কারণে কি হয়েছে, যার জন্য বামেরা দীর্ঘদিন একটা দাবি করছিল, এখন অবশ্য করে না কারণ ওরা নিজেরা অপ্রাসঙ্গিক হয়েছে। ওরা বলছিল যে ভারতবর্ষে এই মানে কি বলে ওটাকে, সংখ্যা গরিষ্ঠ ভোটারের ইয়ে দিয়ে হবে না, পার্সেন্টেজ অফ ভোটটা দেখে ওইটার উপর দাঁড়িয়ে নির্ণয় করতে হবে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে। কারণ আমাদের দেশে এখন যে পদ্ধতি প্রচলিত আছে সেটা হচ্ছে যে, ধরো তিনজন কম্পিটিটরের মধ্যে হাইয়েস্ট ভোট কে পেয়েছে, সে হয়তো 36% বা 38% ভোট পেয়েছে, কিন্তু সিন্স হি গট দ্য মানে হাইয়েস্ট ভোট, নাম্বার অফ ভোটস, ওই জয়ী হিসেবে ঘোষিত হবে। তো এইটার রোখার জন্য এখন দুটো নির্বাচন, 2014, 2019, এই দুটো নির্বাচনে ডিবেকেল বা পরাস্ত হওয়ার পরে এবারে যেটা দেখা যাচ্ছে যে অনেকটা পরে হলেও এই যে বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে তারা একটা জোট করার চেষ্টা করছে, একটা কম্বাইন্ড ফোর্স তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সেটাও যথেষ্টই হচপচ। কারণ এটার মধ্যে কংগ্রেস যেমন রয়েছে,
আমাদের পশ্চিমবাংলার যে মূল চালিকা শক্তি তৃণমূল কংগ্রেস রয়েছে, আম আদমি পার্টি রয়েছে, এদিকে তোমার যে যার জায়গায় আঞ্চলিক দল হিসেবে সবাই বড় বড় দলগুলো রয়েছে, কমিউনিস্টরা রয়েছে, সবাই রয়েছে। কিন্তু এখানে দাঁড়িয়ে এখন এইটাকে গোটাটাকে একটা কোহেসিভ ফোর্স হিসেবে তৈরি করা ইজ এ ভেরি টাফ জব, এবং যথেষ্ট টাইম ইজ রানিং আউট। কারণ এখনো যদিও লাস্ট অব্দি বিহার নিয়ে বলেছে যে আমরা মেনে নিচ্ছি, বিহারের যে সিট শেয়ারিং হচ্ছে জেডি এর সঙ্গে আরজেডির সঙ্গে, কংগ্রেস সেটা মেনে নিয়েছে, কিন্তু তাদের মধ্যেও কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে, তারা জেনুইন কয়েক 3টে সিট দাবি করেছিল সেগুলো পাচ্ছে না, তারপরে ওরা মেনে নিয়েছে। কিন্তু বাকি দেশে উত্তরপ্রদেশেও কিন্তু এখনো একটা বার্গেনিং এর জায়গা রয়ে গেছে। তো সবকটা কতদূর মিলিয়ে আনতে পারবে। এবং তুমি দেখো এই যে এখন এই যে গ্যারান্টির প্রশ্নটা আসছে, তোমার যে প্রসঙ্গ, এই গ্যারান্টির প্রসঙ্গেও কিন্তু ইন্ডিয়া জোটের কোনো গ্যারান্টি এখনো আসেনি। গ্যারান্টি কংগ্রেসের গ্যারান্টি এসছে আম আদমি পার্টির গ্যারান্টি। এই গ্যারান্টি গুলোকে যতক্ষণ একত্রিত না করা যাবে, একটা সিঙ্গেল গ্যারান্টিতে না পরিণত করা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি একটা শেপ দাঁড়াবে না। আবার সেই ফ্র্যাগমেন্টেড ফোর্স নিয়ে যদি তুমি ইলেকশন বলো, যতই তুমি বলো এটা হচ্ছে গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও, লাস্ট ফাইট, সো এস টু সে, হয়তো শব্দটা ব্যবহার করছে না, অন্য কেউ ব্যবহার করেছে বলে, তো এইটা থেকে যাচ্ছে। তার উপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আজকের ভারতবর্ষে এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ফিগারটা, এই ফিগারটাকে চ্যালেঞ্জ করার মতন জায়গা এখন অব্দি তো ভারতবর্ষে আমরা কাউকে পাচ্ছি না। উল্টো দিকে আমি আগেও এই কথাটা বলেছিলাম, এখন ওই কথাটা বলছি, এবং দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাকে নালিফাই করতে গেলে তোমার এই বাকি বিষয়গুলোকে অনেক বেশি সিনসিয়ারলি দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। অপোজিশন হয়তো তর্কের খাতিরে বলতে পারে যে ভারতবর্ষ ডেমোক্রেটিক দেশ, আমরা প্রাইম মিনিস্টারকে সামনে রেখে বা প্রাইম মিনিস্টারের পোস্টে আমরা ইলেকশন করি না, আমরা লোকসভার প্রতিনিধি নির্বাচন করি, লোকসভার সর্ববৃহৎ দল ঠিক করবে প্রাইম মিনিস্টারকে। এটা যুক্তিতর্কের জন্য কোয়াইট রাইট। বাট সাধারণ মানুষের কাছে প্রশ্নটা আসবে, আমার নেতা কে, কাকে আমি ভোটটা দেবো, কার জন্য আমি ভোটটা দেবো। কারণ তুমি দেখো বিজেপি কিন্তু একটা প্রচার দিচ্ছে, সেটা হচ্ছে মোদিজির হাত শক্ত করো, আমাকে ভোট দিতে হবে না। বিপ্লব দেব একবারে বলছে না আমাকে ভোট দাও, মোদিজিকে ভোট দাও। বিপ্লব দেব বলছে মোদিজির হাত শক্ত করার জন্য আমার পাশে থাকুন, আমার পাশে আসুন। তার মানে কি, দে হ্যাভ ডিসাইডেড, দে হ্যাভ কাম টু এ কনক্লুশন যে উই উইল ফাইট দিস 2024 ইলেকশন উইথ অনলি ওয়ান ম্যান ইন ফ্রন্ট অফ আস। অন্য বিষয়গুলো ওই গ্যারান্টি ফারান্টি এগুলো হচ্ছে মোদির মানে কি বলবো রেটরিক্স বা অরেশন, এগুলোকে মানে ওই প্যাকেজ একটা সাজিয়ে মানে কর্পোরেট হাউসের মতন করে একটা সাজাতে হবে। কিন্তু মূল যে বিষয়টা ওয়ান টু অল, এদের প্রত্যেকের বক্তব্য কিন্তু তুমি দেখো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দিল্লি সর্বভারতীয় নেতৃত্ব, ইভেন কি সেকেন্ড ম্যান ইন কমান্ড অমিত শাহর বক্তব্য হচ্ছে মোদি, এভরিথিং ইজ ওরিয়েন্টেড অ্যারাউন্ড মোদি। এই জায়গাটা কিন্তু অপোজিশন ল্যাক করছে। অপোজিশন কিন্তু এখনো বলতে পারছে না যে কাকে সামনে রেখে আমরা ফাইট করব। ওদের বক্তব্য হচ্ছে আমরা ফাইট সেরে পরে আমরা নির্বাচন করব। আমাদের আগে প্রথম লক্ষ্য হচ্ছে বিজেপিকে হটাও বা সরাও, তারপরে আমরা ঠিক আমাদের নেতাকে। এটা হচ্ছে সবসময় হচ্ছে যেখানে এই যে একজন নেতা নির্বাচন করার ক্ষেত্রে দুর্বলতা থাকে, তখন এটাকে কভার আপ করার জন্য আমরা সবসময় এইভাবে বলে থাকি। কিছুদিন আগে অবধি এই ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী প্রশ্নে বামেরা যখন মানে সর্বে বা একদম চূড়ান্ত শিখরে রান করছে, মুখ্যমন্ত্রীকে আগের থেকে ঠিক করা হয়ে গেছে, বলে দিচ্ছে আকারে নিরাকারে বলে দিচ্ছে। কিন্তু অপোজিশন কংগ্রেস বলছে আমরা নির্বাচন জিতে এসে তারপর ঠিক করবো, কারণ ওদেরও লিডার কে হবে ঠিক করতে পারছে না। তো একই বিষয়, তখনও বলছে যেটা গণতান্ত্রিক, আগে তো বিধানসভার এমএলএ নির্বাচিত হোক, তারপরে আমরা দেখতে যাচ্ছি। তো এইখানে এই যে শুধুমাত্র গ্যারান্টির ওপর নির্বাচন হবে তা না, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তার মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট ইস্যু এখন যেটা এসে গেছে এবারে, সেটা হচ্ছে তোমার এই যে কাস্ট সেন্সাস। বিহার যেটা করে দেখিয়েছে, এবং মধ্যপ্রদেশে রাহুল গান্ধী যেটা বলার চেষ্টা করছিল, বারবার করে বলছিল যে এটার উপর নির্ভর করতে হবে। এটা কাস্ট ফিগারিং আউট, কাস্ট ডিস্ট্রিবিউশন, ওবিসিদের মধ্যে ইবিসি হয়েছে এখন, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কমিউনিটি, মানে ওখানেও সাবকাস্টিং এর জায়গায় এসছে। এই সাবকাস্টিং এর জায়গাটা, কারণ দিস ইজ দ্য সিঙ্গেল তোমার কি বলবো ব্লক অফ ভোটস ইন্ডিয়াতে, লার্জেস্ট ব্লক। এই ব্লকটার ভেতরে কে কতটা বেশি আছে, মন্ডল কমিশন পর থেকে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে আপার কাস্ট যারা ছিল, ওবিসির আপার কাস্ট যারা ছিল, তারাই ম্যাক্সিমাম বেনিফিটটা নিয়েছে। পেছনের দিকে যারা ছিল মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড বা আরো বেশি ব্যাকওয়ার্ড যারা আছে, তাদের সেরকম কোনো বেনিফিট হয়নি। এদের এই ভোটটাকে নিজেদের পক্ষে আনার জন্য এই রাহুল গান্ধীর কিন্তু
কাস্ট Caste census-এর সেন্সাসের কথা গল্পটা। বলতে হচ্ছে। এখন এই কাস্ট সেন্সাসের গল্পটা পুরোটাই কি রাহুল গান্ধীর পক্ষে টেনে নিতে পারবে কিনা কংগ্রেস, সেটা দেখতে হবে। কারণ এখানেও বিজেপি বা মোদিজি যথেষ্ট পরিমাণে সক্রিয়। মোদি নিজে ওবিসি ওবিসি মানে সম্প্রদায়ভুক্ত বলে দাবি করছেন। কাজে ওখানে একটা ওবিসিদের বিজেপির প্রতি এখন অব্দি একটা ভালো আস্থা রয়েছে। গত দুটো নির্বাচনই দেখা গেছে যে ওখান থেকে কিন্তু ওরা একটা লার্জ পোর্শন অফ ভোটস শুরুতে যেটা ছিল, যখন ভারতবর্ষে বিজেপি তখনও ভালোভাবে উঠে আসতে পারেনি, শক্তি হয়ে আসেনি। বিজেপি কিন্তু ছিল মূলত হচ্ছে আপার কাস্ট হিন্দুদের দল, ব্রাহ্মণদের দল, বৈশ্যদের দল। এই তকমাটা যতদিন পর্যন্ত বিজেপির গায়ে ছিল, বিজেপি কিন্তু খুব একটা বেশি জায়গা করতে পারেনি ভারতবর্ষে। আস্তে আস্তে বিজেপি বুঝতে পেরেছিল যে এই আপার কাস্ট ব্রাহ্মণ হিন্দুদের নিয়ে রাজনীতি করলে আমি গোটা ভারতবর্ষে এগোতে পারবো না। ওই তখন থেকে কিন্তু বিজেপি ওই ওবিসি কার্ড খেলতে শুরু করলো। মন্ডলের যে রাজনীতিটা ছিল ওইটা থেকে কিন্তু বিজেপি টেনে নিয়ে বেরিয়ে চলে গেল, বের করে নিয়ে চলে এসেছে। কারণ ওই ওবিসিদের আপার সাইড যেটা রয়েছে ওরা বেনিফিটটা পেয়েছে, লোয়ার সাইডটা বেনিফিট পায়নি, ওই জায়গাটাকে হিট করেছে। এখন রাহুল গান্ধী ওটাকে উল্টো দিকে নেওয়ার চেষ্টা করছে, কতটা সফল হবে সেটা দেখতে হবে। কাজে এই অনেকগুলো বিষয়কে মাথায় রেখেই কিন্তু এবার নির্বাচনটা হবে। এবার মানুষকে কোন জায়গাটা নাড়া দেবে, তুমি একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে মোদিজি বলছেন উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং ভারতবর্ষের মহিলা অ্যাথলিটরা বা মহিলা খেলোয়াড়রা যখন মেডেল জিতে আসছে তখন সবাই মিলে ওদের সঙ্গে হ্যান্ডশেক করার চেষ্টা করছে। কিন্তু যখন তোমার সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রশ্নে আন্দোলনে নামছে তখন কিন্তু ব্রুট রাষ্ট্রশক্তি ফোর্স অ্যাপ্লাই করছে বা মানে শক্তি ব্যবহার করে ওদেরকে এই আন্দোলন থেকে হটিয়ে দিচ্ছে। এই যে দ্বিচারিতা, তুমি একদিকে বেটি বাঁচাও আন্দোলন করছো, আবার একদিকে রাষ্ট্রের বেটিরা যখন তোমার মুখ উজ্জ্বল করছে বিশ্ব দরবারে, সেই বেটিরাই যখন এসে বলছে যে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা নির্যাতিত হচ্ছি, যৌনভাবে হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, তখন তার কোনো বিচার হচ্ছে না। সো এই যে সেকশন, এইটা মানুষের মধ্যে কতটা যাচ্ছে। তুমি বলছো কৃষকদের কিষাণ নিধি করছো বা কৃষকদের উন্নয়নের জন্য তুমি কৃষকের কি বলে ওটাকে রোজগার বৃদ্ধি করবে, ডাবল করবে, কিন্তু হিসেব করে দেখা গেছে 10 বছরে তোমার আলটিমেটলি 2% ইনক্রিজ হয়েছে। এন্ড এট দ্য সেম টাইম এমএসপি যেটা তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, মিনিমাম সাপোর্ট প্রাইস ফিক্স করে দেওয়া হবে, আজকে পর্যন্ত এখনো আবার নতুন করে কৃষকরা আন্দোলন সংগঠিত করছে এবং দিল্লির বর্ডারে দাঁড়িয়ে আছে। এই যে কনফ্রন্টেশনটা, এই যে জায়গাটা দ্বিচারিতা, এই জায়গাটা যদি বিরোধী শিবির নিয়ে যেতে পারে, স্ট্রাইক ঠিকঠাক ভাবে স্ট্রাইক করতে পারে, তাহলে কিন্তু বিজেপি এখানে কিন্তু সাইলেন্ট, এখানে কিন্তু বিজেপি কিছু বলতে পারছে না এই জায়গাগুলোতে। তো এই ধরনের বিষয়গুলোকে কতটা হিট করতে পারবে, এগুলো কিন্তু গ্যারান্টির মধ্যে আসছে। এরাও গ্যারান্টি দিচ্ছে, এরাও গ্যারান্টি দিচ্ছে, মোদিজি অলরেডি গ্যারান্টি দিয়ে রেখেছে। ইন্ডিয়া ব্লক বা কংগ্রেস কিন্তু এই গ্যারান্টিটাও দিচ্ছে যে আমি এমএসপি দেবো, আই উইল গ্যারান্টি দেয় এমএসপি, আমি তোমাদের সঙ্গে আলোচনা করেই দেবো। এবং কাস্ট সেন্সাসের ব্যাপারটাও কিন্তু কংগ্রেস একই রকম ভাবে আছে। এখন কার পক্ষে মানে এই গণরায় বা জনরায় যাবে, বিশ্বাসটা কার উপর যাবে, সেটা একটা বিরাট ব্যাপার। কাজে শুধুমাত্র গ্যারান্টি দিয়ে নির্বাচন প্রভাবিত করা যাবে বা নির্বাচন জয়ী হয়ে যাওয়া যাবে, এইরকম কিন্তু এখন অবধি পরিস্থিতি তা নয়। ঠিক, এখন সেটাই ব্যাপার, একটা বিরাট বড় প্রশ্ন। স্যার, এখানে এই যে ফ্রিবিজ কতটা, এই ফ্রিবিজের গ্যারান্টি, এগুলো কতটা লোকসভা ভোট কতটা জেতা যায় এরকম ফ্রিবিজ দিয়ে। আর বিষয় হচ্ছে যে যখন বিশ্বাসযোগ্যতার কথা উঠছে যে শাসক না বিরোধী, মানে কার গ্যারান্টিকে বিশ্বাস করবে, যেটা অরবিন্দবাবু বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিগারটা এমনই যে সেই ফিগারটাকে কম্পিট করার জন্য এই মুহূর্তে বিরোধীতে কোনো মুখ নেই। তখন যদি বিশ্বাসযোগ্যতার কথা আসে এবং গ্যারান্টির কথা আসে, তাহলে প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশ্বাসটা দিচ্ছেন, আশ্বাসটা দিচ্ছেন, সেই গ্যারান্টিটা দিচ্ছেন, সেটাকে বিশ্বাস করবে তাড়াতাড়ি, নাকি বিরোধীদের যে গ্যারান্টিগুলো দিচ্ছে সেগুলোকে বিশ্বাস করবে? দেখুন, জনগণ কোনটাকে বিশ্বাস করবে সেটা তো এবার ইলেকশনে সেটা তো আগাম বলা কঠিন। তবে ইতিহাস যেটা বলে, ইতিহাস থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে নরেন্দ্র মোদীর যে পপুলারিটি যে গ্রাফ, ঠিক আছে, তা উনার সঙ্গে তো বিভিন্ন যে হাউসগুলো, মিডিয়া হাউসগুলো যে র্যাঙ্কিং করে বা বিভিন্ন জায়গায়, যে নরেন্দ্র মোদী শুধু রেটিংসে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান যে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আছে ওদের থেকে এগিয়ে না, ভারত পৃথিবীর অনেক বড় বড় নেতার থেকে উনি এগিয়ে আছে, ঠিক আছে। এবং এটা তো বেসিক্যালি নরেন্দ্র মোদী তো 10 বছর যাবত উনি, 9 বছর যাবত উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো উনি তো কিছু তো উনার তো ডেভেলপমেন্ট মডেল যেটা আছে,
যে বা লাভার্থী মডেল যেটা আছে সেটা তো কাজ করেছে বলে তো জনগণের বিশ্বাস, সাধারণ লোকের বিশ্বাস ওনার প্রতি রয়েছে। নরেন্দ্র মোদী স্টিল দা ভারতবর্ষে উনি হলেন বিজেপির সবচেয়ে, হি ইজ দ্য ভোট ক্যাচার, ঠিক আছে। এবং এটা নরেন্দ্র মোদী কেন অন্যদের থেকে আলাদা, নরেন্দ্র মোদীর যে আপনার কোয়ালিটিস গুলো আছে, যারা হার্ডেস্ট ক্রিটিক যারা আছে, একাডেমিক ক্রিটিক আছে, ওনারাও বিশ্বাস করেন নরেন্দ্র মোদী ইজ বেসিক্যালি ভেরি গুড অরেটার, হি ক্যান প্লিজ পিপল নাইসলি, ঠিক আছে। এখন এই নরেন্দ্র মোদীর তো পপুলারিটিটা তো বিশাল বড় জায়গায় আছে, এটা তো একটা ইম্প্যাক্ট হবেই, ঠিক আছে, এটা ইট উইল বি এন ইম্প্যাক্ট ডেফিনেটলি। এখন আমি যেটা বলছিলাম যে বিজেপির প্লাস পয়েন্ট যেটা হলো সেটা হলো যে নরেন্দ্র মোদীর মুভ প্লাস অর্গানাইজেশনাল স্ট্রেংথ প্লাস তার কাছে যে রিসোর্সেস আছে, ঠিক আছে, তার যে স্ট্র্যাটেজি আছে, তার যে স্ট্র্যাটেজি আছে, এবং 16টা রাজ্যে ওরা ক্ষমতায় আছে, ঠিক আছে। সুতরাং ওদের কাছে ভোটটাকে ম্যানেজ করে আনা, ঠিক আছে, এবং যে বিরোধীদেরকে কাউন্টার করা, এবং এইবারকার নরেন্দ্র মোদী 400কে পার করবার যে সময় যে ওনাদের স্ট্র্যাটেজি নিয়েছে, কিছু কিছু স্ট্র্যাটেজি, যেমন এস ফর এক্সাম্পল ত্রিপুরা রাজ্যে এবার পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যেরকম আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী করা হয়েছে। দিস ইজ অলসো এ ভেরি স্ট্র্যাটেজিক মুভ অফ দ্য বিজেপি সেন্ট্রাল কমিটি। আই পার্সোনালি ফিল, আই এম নট গোয়িং, আমি এখানে কারণ বলছি না এখানে, কারণ তো এটা স্ট্র্যাটেজিক মুভ, ঠিক আছে। পূর্ব ত্রিপুরা আসলে একটা স্ট্র্যাটেজিক মুভ, স্ট্র্যাটেজিক মুভ, ঠিক আছে, কারণ পার্টি হ্যাজ মাইন্ড হ্যাজ ফর 400 সিটস। এবং আপনি যদি লক্ষ্য করে দেখুন, উনি যেটা বলছিলেন যে বই কি জানি কয় এই ওবিসি ভোক্তার একটা ব্যাপারটা, কাস্ট সেন্সাস নিয়ে, কাস্ট সেন্সাসে প্রথম কে করেছে? নীতিশ কুমার। যদি নীতিশ কুমার যদি লালু প্রসাদ যাদবের সঙ্গে যদি ওর সঙ্গে লালু প্রসাদ যাদবের সঙ্গে থাকতো, আরজেডির সঙ্গে থাকতো, তাহলে ভোট ইকুয়েশনটা বিহারে কিন্তু বিজেপির অবস্থা খুব ভালো হতো না। কিন্তু যেহেতু এই লালু প্রসাদ যাদবকে ট্যাকেল করবার জন্য জোটটাতে এনডিএতে ওনারা নিয়ে এসেছেন, এরিথমেটিক্যালি কিন্তু বেসিক্যালি বিজেপি ইজ ইন নাও ইন এ ভেরি গুড পজিশন ইন বিহার দেন দে ওয়ার আর্লিয়ার। আগে যেরকম ছিল তার থেকে এখন বেটার পজিশন আছে। এবং এছাড়াও আপনি উত্তরপ্রদেশে যদি যান, বিজেপি খুব স্ট্র্যাটেজিক মুভ কিরকম করেছে, ছোট ছোট দল, আপনা দল বা আপনার আরএলডি, এই সমস্ত যে ছোট ছোট দলগুলো আছে ওদের সঙ্গে কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু কয়েকটা সিট দিয়ে কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে, যাতে ভোটটা যেন কোনোভাবেই মানে যেন না কাটে। কারণ কি, যদি 1% বা 2% বা 3% ভোট ভোটটা যেন একসঙ্গে যেন না, ওইটা ওই দিকে যাওয়ার থেকে এটাকে আটকে রেখেছে। সুতরাং স্ট্র্যাটেজিক মুভস আর দেয়া, তো সবটাই সাকসেসফুল হবে, কতটা সাকসেসফুল হবে এখান থেকে বোঝা যাচ্ছে না। কয়দিন আগে আপনাদের এখানে এসে বলছিলাম যে দেয়ার আর সাম ইস্যুস, কিন্তু অপোজিশন কুড নট গার্নার, অপোজিশন এটাকে করতে পারেনি। আমি ভারতবর্ষে নির্বাচন করবার জন্য ইউনাইটেড বিজেপির মতো শক্তিকে যদি আপনাকে ট্যাকেল করতে হয়, আপনি ইলেকশনে 6 মাস আগে এসে প্ল্যানিং করবেন বা একজোট হবেন, তাহলে করা সম্ভব না। সেটা 2004 ভোট পাখি হলে চলবে না। ইউ আর টু ম্যানেজ ফ্রম ভেরি আর্লি। এখন এটা বিজেপি যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বার জন্য উল্টো দিক থেকে স্ট্যাচারটা কে? কারণ কি, ভারতবর্ষের জনগণ এটা খুব ভালো করেই জানে যে যদি ওনারা যদি আবার যদি ইন্ডিয়া জোটের যে আমরা ইউপিএ দেখেছি, ইউপিএ কুড নট টেক এনি স্ট্রং ডিসিশন। ভারতবর্ষের জনগণ জানে ইউপিএ এই কি জানি কয় এই মনমোহন সিং গভর্নমেন্টের সময় ভারতবাসী দেখেছে সমস্ত কিছু। এই যে টরাপশনের কথা, আমরা যে বিভিন্ন স্ক্যামের কথাগুলো শুনি, যেগুলোর কথা এখন বিজেপিও বলে, ঠিক আছে, তো এগুলো তো তখনকার মানে একটা অর্ডার অফ দ্য ডে হয়ে গিয়েছিল, ঠিক আছে। এবং ইন্ডিয়া এখন জনগণ কি এখন স্টেবল গভর্নমেন্ট চায় কিনা, এখন গিভেন দ্য সিচুয়েশন ইন্ডিয়াতে এখন যে অবস্থা চলছে, আপনি যদি লক্ষ্য করেন মোস্ট স্ট্রংগেস্ট পলিটিক্যাল পার্টি যদি আপনি বলি, ইউ আর টু এডমিটেড বিজেপি ইজ দ্য স্ট্রংগেস্ট, ঠিক আছে। এবং কে সবচেয়ে বেশি সিট পাবে এটা যে কেউ জিজ্ঞেস করলে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে বা কথা বললে যেটা বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, পিপল মে হ্যাভ সাম রিজেন্টমেন্ট, কিন্তু বিজেপি ইজ আলটিমেটলি দ্য বিজেপি ইজ এ ফ্রন্ট রানার, ঠিক আছে। এখন এই বিজেপিকে লড়বার জন্য এনডিএ গ্রুপে, ইন্ডিয়া গ্রুপের যে স্ট্র্যাটেজিক হওয়া দরকার ছিল, ওনারা তো দিন দিন ওদের মধ্যে তো বেশি লক্ষ্য করছি যে ওনারা তো একসঙ্গে আসতে পারেননি, ঠিক আছে। সুতরাং
ওই গ্যারান্টি যেটা উনি বলছিলেন যে এটা তো বিভিন্ন দলের গ্যারান্টি, এটা ইউনাইটেড তো একটা হয়নি, এটা তো একটা ইউনাইটেড, তো আমাকে একটা বক্তব্য রাখতে হবে। আজকে হয়তো রামলীলা ময়দানে হয়তো কিছুটা সভা হয়েছে এবং সেখানেই আপে 6টা বলে দিয়েছে, ঠিক আছে, গ্যারান্টিগুলো বলা হয়েছে। 6টা করে গ্যারান্টি বলেছে, কংগ্রেস 25টা বলেছে, ঠিক আছে। তো এখন এগুলো গ্যারান্টিজ সব পার্টি দেবে, কিন্তু অন দ্য বেসিস অফ দি গ্যারান্টি ভোটটাকে ম্যানেজ করে ওই গ্রাউন্ড লেভেল থেকে তুলে এনে ভোটটাকে করানো, মানে তুলে আনা রেজাল্টটা ইজ এ ভেরি ভেরি, দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্টর, দিস ইজ দ্য টাফেস্ট থিং, দিস ইজ দ্য টাফেস্ট থিং। এবং যার কাছে যেটা যে যত সুখ মানে মেটিকুলাসলি যারা এটাকে রূপায়ণ করতে পারবে তারাই জিতবে। আই পার্সোনালি ফিল সো। একটা সময় শেষ হয়ে আসছে অনুষ্ঠানে, একটা শেষ জায়গায় একটু আলোকপাত চাইবো যে ক্ষমতায় আসার পর নিজেদের গ্যারান্টিগুলোকে প্রাধান্য দেবে কারা সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে এই মুহূর্তে? শাসক দল, যেটা স্যার আপনি বলছেন যে শাসক দলের ম্যানেজমেন্ট করার তো এই মুহূর্তে পাওয়ারটা সবচেয়ে বেশি আছে, শাসক দল আছে, ওরা সবকিছুতেই ম্যানেজমেন্ট করতে পারছে এবং সেখানে টিম থেকে শুরু করে কর্মী সমর্থকদের থেকে শুরু করে এখন গ্রাউন্ড লেভেল থেকে ভোটটা ওনারা উঠিয়ে আনতে পারবেন। কিন্তু ধরুন ক্ষমতায় আসার পর এখন ভোটাররা তো এটাও ভাববে যে ক্ষমতায় যদি এই দলটা আসে, এই দলটা এই কথাগুলো বলেছিল, সেগুলো কি তাহলে রাখবে নাকি শুধু মানে ভোটের আগে বলছে, বা এই দলটা এগুলো বলেছে। এখন মানে নিজেদের গ্যারান্টিগুলো কতটা প্রাধান্য দেবে বিভিন্ন দল, আমি কোন দল দেবে সেটা বলছি না, কিন্তু বিভিন্ন দল কতটা প্রাধান্য দেবে লোকসভা নির্বাচনের পর। এবং এই মুহূর্তে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, শুরুতেই রঞ্জনবাবু কিছু বলছেন গ্যারান্টি নিয়ে যখন তুমি আজকে প্রোগ্রাম করলে, তো এখানে শেষের দিকে এই বিষয়টাই আসে। তো এই বিষয়টাকে কিন্তু অলরেডি কংগ্রেস দল টাচ করতে শুরু করেছে। খারগেজি যেটা বলার চেষ্টা করেছে যে মোদি কি গ্যারান্টি, না সরি বলেছে জয়রাম রমেশ, যে মোদি কি গ্যারান্টি হচ্ছে ঝুট কি ওয়ারেন্টি। এখন ওই যে তুমি যে কথাটা বললে যে ক্ষমতায় এলে কোন দল বেসিক্যালি সত্যিকার অর্থে গ্যারান্টিগুলো বা প্রতিশ্রুতিগুলো প্রতিপালন করার চেষ্টা করবে, এই নিয়ে একটা তোমার বিশ্লেষণ বা ময়না তদন্ত শুরু করেছে অলরেডি। বিজেপি এই ময়না তদন্তে কখনোই যাবে না, কিন্তু কংগ্রেস বা বিরোধী দল তারাই এই ময়না তদন্তটা করবে। এবং তারা ময়না তদন্ত করে যেটা বলার চেষ্টা করছে যে বিজেপি দল বা 2014 বা 2019-এ ভারতের এই নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন যে আমি কালো ধন ফিরিয়ে আনবো বিদেশি ব্যাংক থেকে এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আমি ঢুকিয়ে দেব। আদৌ হয়েছে কি ঘটনাটা? ওরা প্রশ্ন করার চেষ্টা করছে যে তোমার 2 কোটি কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এখন বলছে যে এই বাসাবাড়িতে যারা বেকার শ্রম খাটে বা যারা ওই চপ কাটলেট বিক্রি করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে, এগুলো নাকি জব ক্রিয়েশনের মধ্যে চলে আসছে, মানে 2 কোটি জবের মধ্যে চলে আসছে, তাও 2 কোটি করতে পারছে না। এই ময়না তদন্তটা বেরিয়ে এসছে। তারপরে তোমার আমি শুরুতে যেটা বলেছিলাম যে টাকার মূল্য ডলারের মূল্য থেকে বাড়িয়ে আনবে, কিন্তু সেটা এখন আর নেই, সেই নিয়ে আর কথা বলছে না। বলছে আমরা জগৎ সভায় একটা মর্যাদার আসন পেয়েছি। এবং তুমি যেটা দেখবে এখন যে গ্যারান্টির কথা বলছে, এখন কিন্তু ওই গ্যারান্টির কথা বলছে না যে আমি এমএসপি তৈরি করে দিয়েছি, কৃষকদের আমি আয় দ্বিগুণ করে দিয়েছি। এখন যেটা গ্যারান্টির কথা বলছে সেটা হচ্ছে যে 370 দ্বারা অবলুপ্ত, আমি রাম মন্দির করেছি, আমি 3 তালাক প্রথা বাতিল করেছি এবং বিশ্ব দরবারে আমি ভারতের মাথা উঁচু করে দিয়েছি এবং ভারতকে এখন লোকে জিজ্ঞাসা করে। এবং এই বিষয়গুলো এসছে। এবং শেষে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রাহুল গান্ধী বলার চেষ্টা করছে যে মহাত্মা গান্ধীর রেগাতে তোমার আলটিমেটলি দেখা গেছে অফ রিসেন্টলি একটা ঘোষণা হয়েছে যে 700 কোটি টাকা এখানে ব্যয় করা হবে, তার মানে 7 টাকা। মহাত্মা গান্ধী রেগার যারা যুক্ত তাদের মানে 700 কোটি টাকা যদি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে 7 টাকা বৃদ্ধি পাচ্ছে। তো বলছে এইবার নিশ্চয়ই মোদিজি একটা মানে বার করবে, যে মোদিজিকে ধন্যবাদ রেলি বার করবে, এত বড় একটা কন্ট্রিবিউশন বা এত বড় একটা ফান্ড এই রেগার জন্য ব্যয় করা হচ্ছে। তো এই বিষয়গুলোকে যদি তুমি সামনে রাখো তাহলে দেখা যাচ্ছে যে বিগত দিনের অভিজ্ঞতায় এই সরকার, বিজেপির সরকার গ্যারান্টি যেগুলো দিয়েছিল সেই গ্যারান্টিগুলোর ধারে কাছে পৌঁছতে পারেনি বা পৌঁছয়নি। নতুন ধরনের কিছু গ্যারান্টি বা সফট ডোল বা সফট কিছু ইস্যুসকে সামনে নিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে মোদির গ্যারান্টি, মোদি কি গ্যারান্টির গল্পটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে কথাটা স্যারও বলছিলেন, আমিও যেটা বলার চেষ্টা করছি যে এই ময়না তদন্ত দিয়ে
তাদের যে ভুলভ্রান্তিগুলো বা যে দুর্বলতাগুলো রয়েছে, ভোটের 6 মাস আগে মানে তোড়জোড় করে 28টা দল, 2 ডজন দল একসঙ্গে বসলো, কিন্তু তারপর দেখা গেল একজন দুজন বেরিয়ে গেল, এবং দ্য মোস্ট ফোর রানার নীতিশ কুমার যে গোটা এই তৈরি করার চেষ্টা, অবয়বটা দেওয়ার চেষ্টা করছে, উনি বেরিয়ে চলে গেছেন। এবং উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেক্টলি বলেছেন স্যার, যে এই যে তোমার বিহারে যে কাস্ট সেন্সাসের যে প্রথম ইস্যুটা, এইটা কিন্তু বিজেপিকে একটু বেকায়দায় ফেলেই দিয়েছিল, যে নীতিশকে যদি ইন্ডিয়া ব্লক ধরে রাখতে পারতো, তাহলে বিশাল একটা মাইলেজ পেত, সেটা পেল না। কিন্তু এট দ্য সেম টাইম তুমি একটা জিনিস দেখবে, যে স্যার যেটা বলার চেষ্টা করছিলেন যে প্রথম দিকে, যে বিজেপির সরকার যে রাজ্যগুলিতে রয়েছে, সেই রাজ্যগুলোতে কিন্তু এই গ্যারান্টি বা এই প্রতিশ্রুতিগুলো পালন করার চেষ্টা হচ্ছে, মানে একটু একটা এটা দেওয়া হচ্ছে, কিন্তু বিরোধী শাসিত রাজ্যগুলোতে সেটা নেই। কিন্তু আমি যেটা তোমাকে একটা এক্সাম্পল দিতে যাই, সেটা হচ্ছে যে আমার রাজ্যে কিন্তু বিজেপি অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে কিন্তু তোমার পেচারথল ব্লকে এই যে গরিব মানে একদমই হতদরিদ্র উপজাতি অংশের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু এখনো তোমার এই যে পিএম আবাস যোজনা, এই যোজনায় ঘরের জন্য কিন্তু এই ভিলেজ কাউন্সিল কমিটির অফিস থেকে শুরু করে ব্লক অফিস পর্যন্ত এই রোজ দৌড়ে যাচ্ছে। এটা আমার বক্তব্য নয়, এটা মিডিয়ার রিপোর্ট। পাচ্ছে না, এখন অবধি পাচ্ছে না। তো এই ধরনের যদি দেখা যায় গ্রাউন্ড রিয়ালিটিতে, এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, এই প্রতিশ্রুতিগুলো বিজেপি শাসিত রাজ্যে, বিরোধী শাসিত রাজ্যে বাদ দাও, বিজেপি শাসিত রাজ্যে যদি দেখা যায় যে এই প্রতিশ্রুতিগুলো প্রতিপালনের ক্ষেত্রে যথেষ্ট মানে আন্তরিকতা ছিল না এবং যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে, এইটা কিন্তু তোমার প্রতিফলিত হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে, যে যা কিছু বলুক না গেল, কেউ প্রতিশ্রুতি নাই দিক, তুমি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলে সেই প্রতিশ্রুতিটা যদি পালন না করে থাকো, আমি যদি সেটা না পেয়ে থাকি, তাহলে তোমার প্রতি বিশ্বাস আমার রাখার ক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি হয়ে যাবে। একমাত্র তোমার ওই মোদির ফিগারটা বাদ দিলে, কারণ এখন গোটা ইলেকশনটা দাঁড়িয়ে আছে কিন্তু এই ফিগারটাকে সামনে রেখে, এই ফিগারটাকে চ্যালেঞ্জ করার মতন জায়গা, একদম এই ফিগারটাকে চ্যালেঞ্জ করার মতন জায়গা যদি তৈরি করতে পারে কেউ, সব মিলিয়ে এই ফিগারটাকে চ্যালেঞ্জ করতে গিয়ে সব কটা বিষয়কে একসঙ্গে এক জায়গায় আছে। আর ভোটের আর প্রথম দফার মাত্র আর 18-19 দিন বাকি রয়েছে, 18 দিন বলতে গেলে মাঝখানে বাকি রয়েছে। স্যার এই বিষয়তে আপনি মানে একদম খুব ছোট্ট করে, সময় ফুরিয়ে গেছে, আসার পর নিজের গ্যারান্টি একটা ব্যাপার হলো, আরেকটা কিন্তু হিডেন এজেন্ডা আছে বিজেপির, যেটা আমি বেসিক্যালি বলি, এবং সেটা অলরেডি বিজেপি অলরেডি বেসিক্যালি হ্যাজ ক্রিয়েটেড এ কনফিডেন্স ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল, তাদের ভোটারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা। তো এবং টোটালি আসলে ওই যে কি জানি কয় মাইনরিটি তোষণ যে ব্যাপারটা আছে, তার এগেনস্টে কিন্তু এটা কিন্তু বিজেপির একটা কিন্তু একটা আওয়াজ কিন্তু নীরব একটা কিন্তু প্রচ্ছন্নভাবে হোক যে ওই হোক একটা কিন্তু প্রচার ওদের সবসময় ছিল এবং আছে, ঠিক আছে? এবং এই যে আপনি এই 370 বলুন বা সিএ বলুন, ঠিক আছে, এগুলো কিন্তু বিজেপির ইলেকশন এজেন্ডায় ছিল, ঠিক আছে? এবং ওনারা কিন্তু এগুলোই বলেন, আমরা লাভার্থীর সংখ্যা বলেন, এই বলেন, ঠিক আছে? তো সুতরাং এই একটা ফ্যাক্ট কিন্তু বিজেপির কিন্তু সেটা করেনি, যেমন 2 কোটি টাকা দেয়নি, এটা যেরকম একটা সরি ওই 15 লক্ষ টাকা যেমন ব্যাংক অ্যাকাউন্টে দেয়নি, কিন্তু অন্যান্য অনেক এমিনিটিস দিয়েছে এবং লাভার্থীর সংখ্যা, তাদের একটা ভোট ব্যাংক একটা বেড়েছে, এটা সবটাই ঠিক আছে, ঠিক আছে? কিন্তু ওই যে ভোটটা ম্যানেজ করে আনবার জন্য যেটা ব্যাপারটা, তার মধ্যে বিজেপির অর্গানাইজেশনাল স্ট্রেংথের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দেবে, ঠিক আছে? কিন্তু যদি না আপনার কর্ণাটক এবং হিমাচল প্রদেশের মতো যদি তার ভিতরে যদি কোনো আভ্যন্তরীণ কোনো গোলযোগ না দেখা যায়, ঠিক আছে? তো আর সেকেন্ডলি আপনি জানেন কোনটা বলছিলেন যে লাস্ট অবধি এই যে বিশ্বাসযোগ্যতাটা, হ্যাঁ, বিশ্বাসযোগ্যতার ব্যাপারে দেখুন, বিশ্বাসযোগ্যতা নিঃসন্দেহে এই যে মোদি ক্ষমতা এলে কারা করবে, মানে কারা, মানে যারা করবে না আসলে ভারতবর্ষের জনগণ অত্যন্ত সজাগ এবং দে আর বেসিক্যালি ভেরি মাচ অ্যাওয়্যার, মানে ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ভোটার্সদেরকে সবাই রেসপেক্ট করে। এই জন্য যখন আমি আগেও বলেছি, যখন সময় এসেছে, ইন্ডিয়ান পিপুল হ্যাজ বেসিক্যালি রিজন টু দ্য অকেশন, ঠিক আছে? সুতরাং কেউ যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন তার যদি অ্যাটলিস্ট 60% না হয়, ঠিক আছে, জনগণ will definitely will reject it. অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সংলাপে, গুরুত্বপূর্ণ সংলাপে আজ অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ দুজনকেই।
দর্শক বন্ধুরা, সময় ফুরিয়ে গেল, নাহলে সংলাপে আরো একটু আমরা আলোচনা করতে পারতাম, কিন্তু নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেবে, এটা খুব স্বাভাবিক। এবারও বিভিন্ন দল প্রচুর গ্যারান্টি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। কার মন কোন গ্যারান্টিতে প্রভাবিত হবে সেটা অবশ্য শুধু গণদেবতারাই বলতে পারবে। তবে ভোটাররা কার গ্যারান্টিতে বিশ্বাস রাখলেন তা বোঝা যাবে 4 জুন। তাই লোকসভা নির্বাচনের নানান দিকে নজর রাখছি আমরা। আর দেশ, দুনিয়া ও রাজ্যের নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।